আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ওয়াদাল ইসলাম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক শিখব। তা হলো ওয়েবসাইট মাইগ্রেশন। আমরা কিভাবে একটি ওয়েবসাইট অন্য আরেকটা হোস্টিংয়ে মাইগ্রেট করব। ম্যানুয়ালি মাইগ্রেশনটা আমরা দেখব। আমরা অনেক সময় অনেক প্লাগইন ইউজ করে মাইগ্রেশনটা করতে পারি। তবে প্লাগইন ইউজ করে মাইগ্রেশন করতে গেলে আমাদের অনেক সময় একটা প্রবলেম ফেস করতে হয় যে একটা লিমিটেশন বা বড় ফাইল হইলেও ওয়েবসাইটের যে কনটেন্টগুলো আছে এগুলো যদি বেশি পরিমাণ হয়, ফাইল সাইজটা যদি বড় হয় তাহলে ওই ক্ষেত্রে মাইগ্রেশনটা করা যায় না। ওদের একটা লিমিটেশন থাকে। ওর বেশি এমবি হলে ওই মাইগ্রেশনটা করা যায় না। তাই আমরা আজকে দেখব কিভাবে আপনারা ম্যানুয়ালি একদম cpanel থেকে একটা ওয়েবসাইটের ফাইলগুলো ডাউনলোড করে আরেকটা হোস্টিংয়ে বা আরেকটা ওয়েবসাইটে কিভাবে ওয়েবসাইটটা ট্রান্সফার করবেন ফুল। তো সবকিছু জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এই ট্রান্সফার প্রসেসটা কমপ্লিট করার জন্য আমাদের কিছু প্রসেস ফলো করতে হবে। এখানে আমি লিখে রেখেছি যে কি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে করব ওল্ড যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইট থেকে ফাইলগুলো আগে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে তারপরে 2 নম্বরে আমরা ডাটাবেসটা ডাউনলোড করব। ওয়েবসাইটে যে ডাটাবেসটা আছে তারপরে নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করব এবং পুরাতন ওয়েবসাইটের ডাটাবেসটা ইম্পোর্ট করব। তারপরে ওল্ড ওয়েবসাইটের ফাইলগুলোকে আপলোড করব নতুন ওয়েবসাইটে এবং এডিট করব। আমরা চলুন শুরু করি। এবং লাস্টে আমরা ডাটাবেজের অপশনটাকে মানে অপশন সেটিং থেকে যে নতুন ওয়েবসাইটের ইনফরমেশনগুলো অ্যাড করে দেবো, ইউআরএলগুলো নেমগুলো চেঞ্জ করে দেব। তো চলুন শুরু করি। প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের যে এই ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাকে আমরা এই হোস্টিং থেকে আমরা আরেকটা ডোমেনে ট্রান্সফার করব। আমরা এই জায়গায় এই ডোমেনে ট্রান্সফার করব। এই যে ডোমেনটা আছে শো হয়েছে deal.com, এই ডোমেনে ট্রান্সফার করব। এই হোস্টিংয়ে ট্রান্সফার করব এসি প্যানেলে। এসি প্যানেল থেকে ওএসি প্যানেলে নিয়ে যাব ট্রান্সফার করে। ওইটা করার জন্য আপনাকে প্রথমে যে ওয়েবসাইটটাকে ট্রান্সফার করবেন ওইটার সি প্যানেলে লগ ইন করে নিতে হবে। যে আমি এই ওয়েবসাইটে ট্রান্সফার করব, এই ওয়েবসাইটে যে সি প্যানেলটা আছে ওই সি প্যানেলে লগ ইন করে নিয়েছি। সি প্যানেল লগ ইন করার পরে আমাদের যেহেতু প্রথমে কি করতে হবে, ফাইলগুলোকে ডাউনলোড করতে হবে। আমরা ফাইলগুলোকে ডাউনলোড করার জন্য আমরা সরাসরি ফাইল ম্যানেজারে চলে যাব। আপনারা এখান থেকে নিচে স্ক্রল করে আসলে পরেও ফাইল ম্যানেজার খুঁজে বের করতে পারেন, অথবা এখান থেকে সার্চ দেবেন ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার সার্চ দেওয়ার পরে এখান থেকে ফাইল ম্যানেজার চলে আসার পরে আমরা যেহেতু এই ওয়েবসাইটটাকে ডাউনলোড করব, এই ওয়েবসাইটে ফাইলে চলে যাব। এখান থেকে যাওয়ার পরে এই ফাইলগুলোকে আমরা ডাউনলোড করে নেব। এখান থেকে আমরা পাবলিক HTML এই ফাইলটাকে ডাউনলোড করে নিচ্ছি। এটাকে ডাউনলোড করে নেব। এই ফাইলগুলো সবগুলোকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল অপশন, এই সিলেক্ট অল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই উপরে দেখতে পাচ্ছেন কম্প্রেস, এখানেও ক্লিক করতে পারেন, অথবা রাইট ক্লিক করলে পরে এখানে দেখতে পারবেন কম্প্রেস, এই কম্প্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ফাইলটাকে আগে জিপ আকারে কম্প্রেস করে নেবেন। আমি এখান থেকে জিপ সিলেক্ট করে নিচ্ছি, তারপরে কম্প্রেস ফাইলে ক্লিক করলাম। করার পরে আপনার যে এই ওয়েবসাইটে যে ফাইলগুলো আছে সবগুলো আপনার একটা জিপ ফাইল আকারে এখানে হয়ে গিয়েছে। এই জায়গায় দেখেন আমি এর আগেও করেছিলাম, এটাকে আমি একটু ডিলিট করে দেই। এর আগে আমি অলরেডি করেছিলাম। এই যে ফাইলটা হয়েছে এই যে ফাইলটাকে আপনারা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করবেন। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করছি না। আপনাদের সময় যাতে সেভ হয় এর জন্য আমি অলরেডি এগুলোকে জিপ করে আমি ডাউনলোড করে রেখেছি। এই ফাইলটাকে আমি জিপ করে ডাউনলোড করে রেখেছি আপনাদের সময় সেভ করার জন্য, যাতে ডাউনলোড হতে আমার সময় না লাগে। এখন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমার যেহেতু এটা লাগবে না আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, আপনার ওয়েবসাইটের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো ডাউনলোড করা হলে আপনারা আবার সি প্যানেলে চলে যাবেন। এখন আমাদের 2 নম্বরে যে কাজটা করতে হবে, 2 নম্বরের কাজটা হলো ডাউনলোড ডাটাবেস ফ্রম দ্য ওল্ড ওয়েবসাইট, মানে পুরাতন যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের ডাটাবেসগুলোকে আমাদের ডাউনলোড করতে হবে।
ডাটাবেস ডাউনলোড করার জন্য আমরা আবার cpanel এ চলে যাব। cpanel এ যাওয়ার পর এই জায়গা থেকে আপনারা ডাটাবেস একটু স্ক্রল করে নিচে নামলে এই ডাটাবেস পেয়ে যাবেন অথবা উপরে থেকে সার্চ দিলেও পাবেন। আমরা যদি একটু এখানে দেখি, এই জায়গায় দেখতে পাচ্ছেন phpMyAdmin। এই phpMyAdmin এ চলে যাবেন। ডাটাবেস থেকে phpMyAdmin এ চলে যাবেন। phpMyAdmin এ আসার পর এখানে আপনারা দেখতে পারবেন এই জায়গায় আপনার ডাটাবেসগুলো শো করবে। এখানে যদি সিলেক্ট করেন এই জায়গা থেকে ডাটাবেসে ক্লিক করেন। এখানে আপনার ওয়েবসাইটে যে কয়টা ডাটাবেস আছে সব কয়টা ডাটাবেস এখানে শো করবে। আপনার ওয়েবসাইটে যে ডাটাবেসটা ওইটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি না জানেন আপনার ওয়েবসাইটের ডাটাবেস কোনটা, তাহলে আপনারা এটা দেখার জন্য কি করতে পারেন? এটা দেখার জন্য আপনারা আবার ওই ফাইলে চলে যাবেন, cpanel ফাইলে। তারপরে পাবলিক HTML আসার পরে এখানে দেখতে পারবেন wp-config নামের একটা ফাইল পাবেন, wp-config.php। এই ফাইলটাকে এডিট করে নেবেন, এডিট করবেন। এডিট করার পরে এখান থেকে এডিট করবেন। এডিট করার পরে এই জায়গায় একটু যদি নিচে স্ক্রল করে আসেন তাহলে এখানে দেখতে পারবেন এই যে ডাটাবেস 4, এখানে দেখতে পাচ্ছেন db নেম, মানে হলো ডাটাবেস নেম ক্রিয়েটিভ ITMU77। আমরা দেখি এটা কোনটা। এই জায়গায় দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ ITMU77, মানে প্রথমটাই হলো আমাদের ওয়েবসাইটের ডাটাবেস। আমরা ওটাতে ক্লিক করব। ওই ডাটাবেসটা সিলেক্ট করার পরে এই জায়গায় আর কোনো কিছু করতে হবে না, সরাসরি আমাদের এই জায়গায় থেকে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করবেন সরাসরি। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে আর কোনো কিছু করার দরকার নেই, আপনারা সরাসরি আবার এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে দেখবেন আপনার ডাটাবেসটা এখান থেকে ডাউনলোড স্টার্ট হবে। আপনার ডাটাবেসটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাটাবেস ডাউনলোড হওয়ার পরে আমাদের ফাইলগুলো ডাউনলোড করা শেষ এবং ডাটাবেসটা ডাউনলোড করা শেষ। এখন আমাদের করতে হবে কি, নিউ ডাটাবেস ক্রিয়েট করতে হবে। নতুন হোস্টে একটা নতুন করে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। চলেন আমরা যে নতুন হোস্টিং বা যে জায়গায় ওয়েবসাইটটা মাইগ্রেট করব ওই জায়গায় চলে যাই। ওই ওয়েব হোস্টিংয়ে cpanel এ লগ ইন করে নেবেন, যে জায়গায় ওয়েবসাইটটা ট্রান্সফার করতে যাচ্ছেন বা মাইগ্রেট করতে যাচ্ছেন। এখান থেকে যাওয়ার পরে আপনারা আবার স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে দেখবেন এই জায়গায় ডাটাবেস অপশনে MySQL ডাটাবেস উইজেট, এখানে ক্লিক করবেন। আমরা এখন একটা নতুন করে ডাটাবেস ক্রিয়েট করব। এখান থেকে আমরা একটা দিয়ে দেই, ডাটাবেসের নাম দিয়ে দেই, বা এরকম একটা ডাটাবেস নাম দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। একটা এখান থেকে নাম দিবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ডাটাবেসের নেম, এই নেমটাকে আমরা কপি করে রাখবো, কারণ এই ডাটাবেস নামটা আমাদের সামনে প্রয়োজন পড়বে। তো আমি এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসি। ডাটাবেস নেম, ডাটাবেস নেমটাকে আমি এখান থেকে কপি করে রাখলাম। কপি করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন ডাটাবেসে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, তাহলে আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিই। মানে প্রথমে একটা ইউজার নেম সেট করতে হবে, এখানে আমি একটা ইউজার নেম দিলাম, দেওয়ার পর এখান থেকে একটা পাসওয়ার্ড। আপনারা চাইলে এখান থেকে পাসওয়ার্ড টাইপ করতে পারেন অথবা এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করতে পারেন। আমি এখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি। পাসওয়ার্ড জেনারেটে ক্লিক করার পর এখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট হয়ে যাচ্ছে। আমি এই পাসওয়ার্ডটাকে কপি করে এই জায়গায় পেস্ট করে নিচ্ছি আগে। পাসওয়ার্ডটাকে এখানে পেস্ট করে রাখছি, কারণ এই পাসওয়ার্ডগুলো আমাদের সামনে লাগবে। তো এখান থেকে টিক মার্কে আমি টিক দিয়ে দিচ্ছি, আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ড ইন এ সেফ প্লেস। এখন ইউজ পাসওয়ার্ড ওকে দেওয়ার পরে ক্রিয়েট ইউজারে ক্লিক করব। ক্রিয়েট ইউজারের পরে দেখতে পাচ্ছেন এই যে ইউজার নেম, আমরা এখান থেকে একটা ইউজার নেম পেয়ে গেলাম। এই ইউজার নেমটাকে আমরা কপি করে নেব। কপি করে আমরা কোনো একটা জায়গায় পেস্ট করে রাখবো। ডাটাবেস
ইউজার নেম। ওকে, আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করা হলে আমাদের এখান থেকে ডাটাবেসে পারমিশন দিতে হবে। এখান থেকে অল প্রিভিলেজেসে ক্লিক করার পরে আমরা এখান থেকে মেক চেঞ্জেসে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট। আমাদের ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা এই ডাটাবেসে আমাদের পুরাতন ওয়েবসাইটে যে ডাটাবেসটা আসলো ওইটা ইম্পোর্ট করব। এখান থেকে আমরা রিটার্ন ক্লিক করলাম অথবা রিটার্ন হোম অথবা ওকে। এই জায়গায় আসার পরে আমরা আবার চলে যাব পিএইচপি মাই অ্যাডমিনে। ব্যাক আসার পরে আমরা আবার পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাব। পিএইচপি মাই অ্যাডমিনে চলে আসার পরে আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করেছি শোস ইট ডিল 2024 এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন কোনো কিছু নাই, একদম ব্ল্যাঙ্ক। আমরা এখন আমাদের পুরাতন যে ডাটাবেসটা ডাউনলোড করছি ওইটা এখন এটাতে ইম্পোর্ট করব। এটা ইম্পোর্ট করার জন্য আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর এখান থেকে আমরা ফাইলটা সিলেক্ট করে দেব। এখান থেকে আপনার ফাইলটা যেখানে ডাউনলোড করে রেখেছেন ওখানে করে দিবেন। আমি এখান থেকে এই ডাটাবেস ফাইলটাকে আমরা এখান থেকেই করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আর কোনো কিছু করার দরকার নেই। ফাইলটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে সরাসরি ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ডাটাবেসটা ইম্পোর্ট হওয়ার জন্য। আমরা একটু ওয়েট করি। আমার নেট স্লোর জন্য একটু বেশি সময় নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। ওকে, দেখেন আমাদের ডাটাবেসটা সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গিয়েছে। ওকে, আমাদের ডাটাবেসটা সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গিয়েছে। আমাদের এখন কাজ কি, আমাদের ডাটাবেসটা ইম্পোর্ট করতে হবে। নিউ একটা ডাটাবেস ক্রিয়েট করার পরে ডাটাবেসটা মানে ওল্ড ডাটাবেসটা ইম্পোর্ট করব। এরপরে কি করতে হবে, আমাদের ওল্ড ওয়েবসাইটের যে ফাইলগুলো আসলো ওইটাকে আমাদের আপলোড করতে হবে। চলো আমরা ওটা আবার করে নিই। এখান থেকে আবার সি প্যানেলে যাব, সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে আবার চলে যাব। ওকে, আমাদের সি প্যানেলে আসার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন পাবলিক এইচটিএমএল এ চলে যাব। এখানে যদি কোনো কিছু থাকে এইগুলোকে আপনারা ডিলিট করে দিবেন, এগুলোর প্রয়োজন নাই। আপনারা এখান থেকে এগুলোকে ডিলিট করে দিবেন। সিলেক্ট করার পরে এখান থেকে রাইট ক্লিক করে এগুলোকে ডিলিট করে দিবেন। এগুলোকে ডিলিট করে দিবেন। ওকে, ডিলিট করার পরে আমাদের যে ওল্ড ওয়েবসাইটে ফাইলগুলো আছে ওইগুলোকে আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য এখান থেকে আপলোডে ক্লিক করব। আমাদের এখানে আসার পরে পাবলিক এইচটিএমএল আসার পরে আমরা এখান থেকে আপলোড করব। এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে সিলেক্ট ফাইলে চলে যাব। সিলেক্ট ফাইলে যাওয়ার পরে আমরা যে ফাইলটা ডাউনলোড করেছিলাম আগের ওয়েবসাইট থেকে ওই ফাইলটাকে সিলেক্ট করে এখানে ওপেন করব। আমরা একটু আপলোড হওয়ার জন্য অপেক্ষা করি। আমার নেটটা একটু স্লো এর জন্য আর কি সময় নিচ্ছে আপলোড হতে। আমরা একটু ওয়েট করি এই ফাইলটা আপলোড হওয়ার জন্য। আর আপনি এই কাজগুলো সব একটু গুরুত্ব সহকারে করবেন যাতে কোনো কিছু মিস্টেক না হয়। কোনো কিছু মিস্টেক হলে পরে আপনার দেখবেন অনেক এরর আসবে বা কাজ করতে চাবে না। তো অবশ্যই ভিডিওটা ভালোমতো দেখে এই স্টেপগুলো ফলো করবেন, তাহলে আশা করি সহজেই আপনার ওয়েবসাইটটাকে মাইগ্রেট করতে পারবেন। যে কোনো হোস্টিংয়ের আপনার সেম প্রসেস, যে জায়গায় গিয়েছি ফাইল ম্যানেজার থেকে আপনি এগুলো ডাউনলোড করে দিবেন। আপনি হোস্টিংয়ার থেকেও যদি নেন হোস্টিংয়ারে ফাইল ম্যানেজারে যাবেন, যে এগুলোই করবেন। আর যদি অন্যান্য কোম্পানি থেকে নেন তাহলে তো সিপ্যানেল পাবেন। সিপ্যানেলের প্রসেসগুলো সবগুলো সেম। ওকে, আমাদের ফাইলটা আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন 100% হয়ে গিয়েছে। আমরা এখন থেকে ব্যাক টু হোমে ক্লিক করব। দেখেন আমাদের ফাইলটা এখানে আপলোড হয়ে গিয়েছে। আমরা এখান থেকে ক্লিক করে এটাকে আনজিপ করে নেব। এটাকে আনজিপ করার জন্য এখান থেকে এটাকে সিলেক্ট করে নেবেন। উপরে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট, এখানেও করতে পারেন অথবা রাইট ক্লিক করে এখানে এক্সট্রাকে ক্লিক করবেন। এক্সট্রাক্ট ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন ফাইল লোকেশন দেখাচ্ছে। আপনারা কোথায় হবে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ আমরা এখানে করব, এক্সট্রাক্ট করব, এখানে এক্সট্রাক্ট করে দিবেন। ওকে, আমাদের এক্সট্রাক্ট করা কমপ্লিট। এখন আমরা এই যে জিপ ফাইলটা আছে এটাকে আমরা ডিলিট করে দেবো, এটার আমাদের এখন আর প্রয়োজন নাই।
এই জিপ ফাইলটাকে আমরা ডিলিট করে দেব। ওকে, আমাদের চতুর্থ স্টেপে কাজ কি ছিল? আপলোড ওল্ড ওয়েবসাইট ফাইল টু দ্য নিউ হোস্ট, মানে নতুন হোস্টে আপনার পুরাতন যে ওয়েবসাইট আছে ওইটার ফাইলগুলো আপলোড করবেন। তারপরে কনফিগ যে ফাইলটা আছে ওইটাকে আমাদের এডিট করতে হবে। ওকে, এই জায়গায় দেখতে পাচ্ছেন wp config যে ফাইলটা আছে এটাকে আমরা এডিট করব। এটাকে এডিট করার জন্য এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারবেন এডিট। এডিটে যাওয়ার পর আমরা এখান থেকে এডিটে আবার ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা দেখেন এই জায়গায় যে ডাটাবেসের নামটা আছে এটা হলো আগের ওয়েবসাইটের। আমরা এখন নতুন যে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করছি ওই ডাটাবেসের ইনফরমেশনগুলো এখান থেকে চেঞ্জ করে দেবো। তাহলে আমাদের ওয়েবসাইটটা ওই ডাটাবেসের সাথে কানেক্ট হবে এবং ওয়েবসাইটটা লাইভ হবে। ওকে, আমরা এখন যে ইনফরমেশনগুলো সেভ করে রেখেছিলাম, ডাটাবেস নেম, এটাকে একটু কপি করি। কপি করার পরে আমরা এখান থেকে এই জায়গায় আছে ডাটাবেস নেম, এই ডাটাবেস নেমের এখানে বসিয়ে দিচ্ছি। এটা হলো ডাটাবেস নেম, আর ডাটাবেস ইউজার নেমটা আমরা কপি করছি। কপি করার পরে এখান থেকে ডাটাবেস ইউজার নেমটাকে বসিয়ে দিচ্ছি। তারপরে ডাটাবেসের যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটাকে আমরা কপি করব। কপি করার পর এখান থেকে এই জায়গায় ডাটাবেস পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দেব। এই কাজগুলো একটু সাবধানে করুন যাতে কোনো কিছু ভুল না হয়। এ জায়গায় বসিয়ে দেওয়ার পরে আমরা এটাকে সেভ করে দেব। দেখেন আমাদেরটা সাকসেসফুলি সেভ হয়ে গিয়েছে। এখন আপনার যদি এক ডোমেন থেকে ওই ডোমেন থেকে সেম ডোমেনে ট্রান্সফার করেন তাহলে আপনার কাজ এখানেই শেষ, আর কোনো কিছু করতে হবে না। আর যদি আপনি অন্য ডোমেনে ট্রান্সফার করেন তাহলে আপনাকে আরও কিছু কাজ করতে হবে। ডাটাবেস থেকে আপনার অপশন থেকে কিছু নাম টাম ইউজার নেমগুলো চেঞ্জ করে দিতে হবে, মানে ওয়েবসাইটে ইউআরগুলো। এগুলো করার জন্য আমরা কি করব? আমরা আবার সি প্যানেলে চলে যাব। সি প্যানেল থেকে আপনারা আবার পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাবেন। পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাবেন। আমরা ডাটাবেসে এখানে কিছু কাজ করতে হবে। পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাওয়ার পরে আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করেছি ওই ডাটাবেসটা সিলেক্ট করে নেবেন। ওই ডাটাবেসটা সিলেক্ট করার পরে এই জায়গায় আপনারা যদি একটু স্ক্রল করে নিচে নামেন এই জায়গায় দেখতে পারবেন অপশন নামের একটা পাবেন, ওটাতে ক্লিক করবেন। এর আগে যে কোনো কিছু থাকতে পারে প্রিফিক্স, আপনারা শুধু দেখবেন অপশন কোনটা আছে, অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন সাইট ইউআরএলটা কিন্তু আগেরটা আছে, মানে আগের ওয়েবসাইটে যেটা আছে ওইটা। এটাকে আপনারা এডিট করে নতুন যে ওয়েবসাইটের সাইটটা আছে এটাকেই করে দিবেন। এটা করে চেঞ্জ করে দিবেন। ওয়েবসাইট ইউআরএলটা চেঞ্জ করে দিবেন। তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন হোমের ইউআরএলটাও চেঞ্জ করে দিবেন। হোমের ইউআরএলটাও চেঞ্জ করে দিবেন। তারপরে এই জায়গায় যে আপনার ওয়েবসাইটের নামটা আছে নামটাও চেঞ্জ করে দিবেন। আপনার ওয়েবসাইটের নামটা চেঞ্জ করে দিবেন। তারপরে এই জায়গায় ওয়েবসাইটের যে আপনার মেটা টাইটেলটা আছে ওইটা চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে আপনি ইমেলটাও চেঞ্জ করে দিবেন। ওকে, এখান থেকে আমি এই যে ইমেলটা আছে এই ইমেলটাও চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে লগইন যে অ্যাডমিন ইমেলটা আছে ওই ইমেলটাকেও চেঞ্জ করে দিচ্ছি। দেখেন আমার এগুলো চেঞ্জ করে দেওয়া শেষ। তারপরে বাকি কাজগুলো আমরা পরবর্তীতে করতে পারবো। আমরা যদি এখান থেকে একটু রিফ্রেশ দেই, দেখেন আমাদের এগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা কি করব? আমাদের কাজ কমপ্লিট। আমাদের এগুলো করার পর আমাদের কাজটা কমপ্লিট। এখন আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের বা যে ডোমেনে আমরা ওয়েবসাইটটাকে মাইগ্রেট করলাম ওই ডোমেনের ইউআরএলটাকে একটু রিফ্রেশ দেব দেখি।
দেখেন, আমাদের ওয়েবসাইটটা কিন্তু একদম সাকসেসফুলি মাইগ্রেট হয়ে গিয়েছে। আপনারা যদি একটু দেখেন, সব কনটেন্ট কিন্তু এরকম একদম সেম মাইগ্রেট হয়ে গিয়েছে। দেখেন এই ওয়েবসাইটটা দেখেন showthedeal.com, আর এই ওয়েবসাইটটা দেখেন ক্রিয়েটিভ আইটি। এইটা আর এটা কিন্তু একদম সেম, সবকিছু সব প্রোডাক্ট সবকিছু কিন্তু একদম মাইগ্রেট হয়ে গিয়েছে। মানে আমাদের ওই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে ট্রান্সফার হয়ে গিয়েছে বা অন্য আরেকটা হোস্টিংয়ে ট্রান্সফার হয়ে গিয়েছে। একদম সবকিছু পারফেক্টলি, সবকিছু একদম পারফেক্টলি কাজ করছে। দেখেন আমি যদি একটা প্রোডাক্ট বাই করতে যাই তারপরে কিন্তু এগুলো কাজ করছে। আপনারা দেখতে পাইলেন কিভাবে আমি একটা লাইভ ওয়েবসাইটকে আর একটা হোস্টিংয়ে ট্রান্সফার করে দেখালাম একদম ইজিলি। আমি যে স্টেপগুলো দেখিয়েছি এই স্টেপগুলো আপনারা যদি ফলো করেন সহজে আপনারা একটা ওয়েবসাইটকে আরেকটা হোস্টিংয়ে ট্রান্সফার করতে পারেন, বা একটা ওয়েবসাইটকে একটা ডোমেন থেকে আরেকটা ডোমেনে ট্রান্সফার করতে পারেন। এটা আপনারা কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করে নিজের ডিজাইন করার পরে ক্লায়েন্টের ওয়েবসাইটে বা ক্লায়েন্টের ডোমেনে ট্রান্সফার করে দিতে পারেন, বা একটা লোকাল হোস্টে যে ওয়েবসাইটগুলোই করেন আপনারা বানাবেন ক্লায়েন্টের জন্য, ওইটা ফাইলটা ইম্পোর্ট করে বা এক্সপোর্ট করে আপনার ক্লায়েন্টের হোস্টিংয়ে এবং ডোমেনে ট্রান্সফার করে দিতে পারেন। এই সিম্পল প্রসেসগুলো করে ইনশাআল্লাহ আপনারা সহজে করে নিতে পারবেন। দেখেন একদম ফুল সব কিছু। এখন যদি আমরা এই ওয়েবসাইটে ড্যাশবোর্ডে লগ ইন করতে চাই তাহলে আমরা এখান থেকে একটু WP অ্যাডমিনে যাই। WP অ্যাডমিন, দেখেন WP অ্যাডমিনে যাওয়ার পর আমরা যে এটা দিলাম ইমেলের জায়গায় কিন্তু আমরা এটা দিয়েছিলাম। এখন আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দিতে হবে আগের যে ওয়েবসাইটটা ছিল এই ওয়েবসাইটে লগ ইন পাসওয়ার্ডটাই আপনাকে এখানে দিতে হবে। মানে আগের যে ওয়েবসাইট ছিল ওই ওয়েবসাইটে লগ ইন পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। ইউজার আর ইমেল যদি ওখান থেকে না চেঞ্জ করেন অপশন থেকে এই জায়গা থেকে, তাহলে আপনাকে আগের যে ওয়েবসাইটের এটা আছে ওই গেলাম এখান থেকে মেবি চলে এসেছে। এখান থেকে যদি আপনারা অ্যাডমিন ইমেলটা যদি না চেঞ্জ করেন তাহলে আপনাকে আগের ইমেলটাই দিতে হবে। আর আমরা যেহেতু চেঞ্জ করেছি তাহলে আমরা নতুনটা দেব। এখান থেকে আমরা রিমেম্বার মি দিয়ে লগ ইন করে নিচ্ছি। ওকে, আমাদের মেবি হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, আমরা সরাসরি থেকে লগ ইন করবো। আমাদের যে হোস্টিং আছে এখান থেকে আমরা একটু লগ ইন করে নিচ্ছি। ওকে, আমাদের এই নতুন ওয়েবসাইটেও লগ ইন করার জন্য আমাদের WP অ্যাডমিনে ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য আগের যে ওয়েবসাইটের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আছিল ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমরা ওইগুলো দিচ্ছি, অ্যাডমিনের যে ইউজার নেম পাসওয়ার্ড ছিল ওইগুলো দিয়ে আমরা একটু লগ ইন করে নিচ্ছি। আপনারা প্রথমে ওইটা দিয়ে লগ ইন করে নেবেন, লগ ইন করার পরে আপনারা পরে চেঞ্জ করে নেবেন, অথবা cPanel থেকেও সরাসরি লগ ইন করতে পারেন। সরি, এটা না, এই পাসওয়ার্ডগুলো দিয়ে আমরা লগ ইন করে নিচ্ছি আগের যে ইউজার পাসওয়ার্ড ছিল ওটা করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি ড্যাশবোর্ডে লগ ইন করতে পেরেছি এবং আমাদের ওয়েবসাইটে সব কিছু পারফেক্টলি কাজ করছে, একদম ওয়েবসাইট ওইটার মতো লাইভ কাজ করছে। এইভাবে আপনারা চাইলে সহজেই একটা ওয়েবসাইটকে আরেকটা হোস্টিংয়ে, একটা হোস্টিং থেকে অন্য আরেকটা হোস্টিংয়ে মাইগ্রেট করতে পারেন বা ট্রান্সফার করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং এরপরেও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু না পারেন তাহলে কমেন্ট করবেন অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ হেল্প করার ট্রাই করব। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।